ওসমান হাদি আমাদের পুরো টিমের সাথে বসে এরপরে সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং আমাদেরকে না জানাইয়া উনি কখনোই একা কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতেন না। অন্তত ২-৪ জন যারা নির্দিষ্ট ছিলেন, শহীদ ওসমান হাদির ভাই, এরপরে হচ্ছে জুমা, আমি, তার ওয়াইফ, অন্তত এদেরকে বলে রাখতেন। যে এই ফয়সল কিভাবে যুক্ত হলো আপনাদের সাথে? এই যে খুনি আচ্ছা, ফয়সল কিভাবে ওকে। ইনকিলাব মঞ্চের অফিসে গেল বা আপনারা কিভাবে তার ইন করার প্রসেসটা কি ছিল আপনাদের সাথে? আচ্ছা, প্রথমত যেইটা সেটা হচ্ছে মানে ফয়সাল ১ম ৪ তারিখে আসে ইনকিলাব কালচারাল সেন্টারে। তো ওই সময় আমি ছিলাম না। তবে ৫ তারিখে যখন সে দুদকের সামনে যায়, তখন তার সাথে আমার দেখা হয়েছে এবং যেহেতু আগের দিন শহীদ ওসমান হাদির সাথে তার কথোপকথন হয়েছে, যার কারণে পরের দিন আমি তাকে গিয়ে দেখেছি। আমার একটু দেরি হয়েছে যেতে। আমি গিয়ে দেখেছি যে সে শহীদ ওসমান হাদির পাশেই দাঁড়িয়ে আছে আরকি। তো যার কারণে আমার নতুন করে তাকে নিয়ে আরকি আমার আরকি কথা বলবারই ছিল না। এরপরেও আমাদের টিমের একজন সদস্য সিয়াম, সে বলেছে যে, "ভাই তার তো যেই বডি ল্যাঙ্গুয়েজ বা তার যেই চেহারা, এটা দেখে তো আমরা যেই লড়াইটা করি, এর সাথে তো কোনোভাবেই কানেক্টেড না। কানে দুল, হাতে ট্যাটু বা হচ্ছে দেখতেই একটু কেমন যেন। কপালে দাগ-টাগ আছে।" তো ও আমাকে এই ব্যাপারটাই করেছিল। তো পরবর্তীতে আমরা দেখছি যে ওসমান হাদি ভাইয়ের সাথে সে কথা বলছে এবং হচ্ছে ভাইও এটাকে খুব নরমালি সাধারণত ওসমান হাদি ভাই সাধারণত অপরিচিত যদি কোনো লোক আসে, আ তাদের ক্ষেত্রে আমাদের সাথে যেই কাজটা করতেন, সেটা হচ্ছে তিনি প্রথমত আ আমাদেরকে পাশে ডাইকা নিতেন যাতে তার পাশে তারা না বসে আরকি। তো আমাদেরকে ডাইকা নিয়ে বলতেন যে, "তুমি এইখানে বসো, তুমি এই পাশে বসো।" এই ধরনের একটা জিনিস তিনি মেইনটেইন করতেন। তো তার ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা দেখি নাই। আর 2nd যেইটা সেটা হচ্ছে খুনিরা প্রবেশের আগেও খুনিদের সঙ্গীরা কিন্তু আরো আগেই প্রবেশ করেছে। মানে খুনি তো প্রবেশ করেছে ৪ তারিখ। আমরা আমাদের সিসিটিভি ফুটেজ আ এবং হচ্ছে ওই খুনির সাথে আরো বেশ কিছু লোকের ছবি দেখে আমরা আইডেন্টিফাই করেছি যে তাদের সাথে এমন একজনকে আমরা এর আগেও অনেকবার দেখেছি যে হচ্ছে দাড়ি টুপি পরে, পাঞ্জাবি পরে এরপরে সেন্টারে আসতো। এবং সেন্টারে সাধারণত যেহেতু আমরাও হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, শহীদ ওসমান হাদিও ছিলেন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। তার কারণ যার একটা সফট কর্নার সবসময়ই ছিল আরকি। তো তাদেরকে আমরা কখনোই সন্দেহের ইসে দেখি নাই। এমনকি যখন আরকি গুলিটা হয়েছে তারপরে আমরা তাদের প্রোফাইল ঘাঁটতে গিয়ে দেখলাম যে এই লোককে তো আমরা এর আগেও বহুবার দেখেছি। তার মানে এই যে পুরো খুনি চক্রটা তারা যে শুধুমাত্র ৪ তারিখে প্রবেশ করেছে ব্যাপারটা এমন না। তারা প্রবেশ করেছে এরও অনেক আগে। মানে ২-৩ মাস আগে থেকেই তারা সেন্টারে আসা যাওয়া করছে এবং এটা যে পুরো পরিকল্পিত একটা খুন, এটা মূলত তাদের ওই যে তাদের সাথে যাদের চলাফেরা তারা যখন এসে এখানে অবস্থান করেছে এবং বিভিন্ন সময়ে তারা এটাকে পর্যবেক্ষণ করেছে এর মাধ্যমে প্রমাণিত হয়। তো যার কারণে আমাদের ঐটাও সন্দেহ ছিল না এবং ৫ তারিখেও শহীদ ওসমান হাদি এই খুনিদের সাথেই ঝিল মসজিদে গিয়েছিলেন। আমাদের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা তো ইনকিলাব কালচারাল সেন্টার যেটা চালাই, এটা তো পাবলিক আ এ লাইব্রেরির মতো যেখানে সবাই এসে এখানে বসতে পারে, আলাপ করতে পারে এবং শহীদ ওসমান হাদির ক্ষেত্রে যে জিনিসটা ছিলেন তিনি প্রচন্ড মিশুক প্রকৃতির মানুষ এবং তিনি একদম সমাজের যাদেরকে আমরা নিম্নবিত্ত বলি এবং উচ্চবিত্ত এদের মাঝে কোনো ফারাক তিনি কখনোই পছন্দ করতেন না। তো যার কারণে যারাই আসতেন তাদেরকেই তিনি বুকে টেনে নিতেন। তো এটা আসলে একই সাথে তার আ প্রচন্ড উদারতা এবং একই সাথে তার এই যে সিকিউরিটি এইটাকেও আসলে ঘাটতিতে নিয়ে যাওয়ার এটাও অন্যতম একটা কারণ। তো ৫ তারিখে এই খুনি তার সাথে গিয়েছে। তো ৫ তারিখে হয়তো শুট করবার চেষ্টা করেছে। আমরা আবার গিয়েছি শহীদ ওসমান হাদি যেটা বলতেন সেটা হচ্ছে, "আমি যেখানেই যাই সেখানে তো এমনিতেই আমি লোক পেয়ে যাই। তো যার কারণে তোমরা হচ্ছে অন্যান্য মসজিদগুলোতে আরকি চলে যাও। ওখানে গিয়ে আরকি করো।" তো এই পুরো সুযোগটা ওরা অবজার্ভ করে এরপরে আরকি যখন ওদের সুযোগ এসেছে ওরা এটাকে একদম পরিপূর্ণভাবে মানে কাজে লাগাইছে আরকি। স্পেসিফিক কাউকে পাওয়া যায় নাই ওরকম যে ইন্ট্রোডিউস করাই দিছে বা যে ইন করতে সহায়তা করছে ওরকম কিছু আপনাদের ইয়েতে না, আসে নাই? এখন পর্যন্ত এইটাই করায় নাই। আমরা হচ্ছে আদালতের কাছে শহীদ ওসমান হাদি যে ফোনটা, সে যে ফোন ২ টা ব্যবহার করতেন, সে ২ টা আমরা হচ্ছে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছি। এই মুহূর্তে সেটা আদালতে আছেন এবং আজকে আমরা হচ্ছে আদালতের কাছে ফোন ২ টা চেয়েছিলাম। তো তারা বলেছে যে পুনঃ তদন্তের যেহেতু আবেদন করা হয়েছে, অধিকতর তদন্তের স্বার্থেই হচ্ছে ফোন ২ টা তাদের কাছেই সংরক্ষণ করতে হচ্ছে। যার কারণে আদালত আমাদেরকে ফোন ২ টা দেয় নাই। তো আমার কাছে মনে হয় যে যেহেতু শহীদ ওসমান হাদিকে তো আমরা সবসময় দেখতাম বা তার সাথেই সবসময় চলাফেরা করতাম। তো আমরা যে জিনিসটা জানতাম না বা যে জিনিসটা আমরা কেউই আরকি ওয়াকিবহাল না আরকি।
সেটা সম্ভবত তার ফোনটাকে যদি একদম ফরেনসিক করে প্রত্যেকটা তথ্য উদ্ঘাটন করা হয়, সেটা বেরিয়ে আসবার একটা সম্ভাবনা রয়েছে। এবং আমরাও এটা মনে করি যে হয়তো এমন কেউ রয়েছে যাকে শহীদ ওসমান হাদি একদম যেটাকে বলে ব্লাঙ্ক চেক দিতেন। এই ধরনের কেউ হয়তো এটার পেছনে থাকতে পারেন। আমরা নিশ্চিত না। কিন্তু থাকতে পারেন। এমনটা আমরা আশঙ্কা বোধ করছি। তো যার কারণে আমাদের কাছে মনে কারণ শহীদ ওসমান হাদি আমাদের পুরো টিমের সাথে বসে এরপরে সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং আমাদেরকে না জানাইয়া উনি কখনোই একা কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতেন না। অন্তত ২-৪ জন যারা নির্দিষ্ট ছিলেন শহীদ ওসমান হাদির ভাই, এরপরে হচ্ছে জুমা, আমি, তার ওয়াইফ অন্তত এদেরকে বলে রাখতেন। কিন্তু আমাদের কারো কাছেই উনি কোন ধরনের তাদের সাথে যে যোগসূত্র বা এই ধরনের কোন আলাপ দেন নাই। তো সবথেকে ব্যাপার যেটা সেটা হচ্ছে আ শহীদ ওসমান হাদি যখন আরকি আপনার ওই মসজিদ থেকে যায় এবং পরবর্তী যখন লিফলেট বিতরণ করছিলেন, তখন আমাদের এক ভাই উনি হচ্ছে শহীদ ওসমান হাদির সাথেই থাকেন এবং ছবি-টবি তুলেন আরকি। তো উনি ছবি তুলতে যাওয়ার সময় খুনীরা ১ম এ না করছে যে, "ছবিটা তুইলেন না।" তো এরপরে ওরা হচ্ছে ছবিটা তুলে ফেলছে। তো শহীদ ওসমান হাদিও পরে বলছে যেহেতু তারা না করতেছে, ছবি তুইলো না। তো এটাকে একটা মনে করতে পারি যে আমরা হচ্ছে তার প্রচন্ড সরলতা এটা হতে পারে। যে তিনি প্রচন্ড মিশুক এবং সরল মানুষ ছিলেন। যার কারণে এটা না করতে পারেন। অথবা এমন কেউ তাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। যার কারণে হয়তো সিকিউরিটি পারপাস এই উনি হয়তো এই ছবিটা তুলতে নিষেধ করছিলেন। এমনটা হতে পারে আমরা নিশ্চিত না। মানে তো আমরা কাউকেই এই ব্যাপারে করছি না।